আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফার্স্ট অফ অল এখন আমরা হচ্ছে সেকেন্ড যে টপিকটা আমাদের 250 গ্র্যান্ড ফিনালেতে আসবে এবং সেকেন্ড ইজিয়েস্ট টপিক যেটা আমরা সেটাতে আসবো, যেটা হচ্ছে আমাদের থেভনিনস রেজিস্ট্যান্স বা থেভনিনস ভোল্টেজ। সো থেভনিনস রেজিস্ট্যান্স বা থেভনিনস ভোল্টেজ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা সার্কিট দেওয়া থাকবে এবং সার্কিটে আমাদের কোনো একটা জায়গায় একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এখানে লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকতে পারে অথবা আমাদের একটা টার্মিনাল দেখানো শো করা থাকতে পারে যে এ বি টার্মিনালের মধ্যে আমার ভোল্টেজ এর ভ্যালুটা কত, এ বি টার্মিনালের মধ্যে আমার থেভনিন রেজিস্ট্যান্স কত। সো সেইটা আমাদের জিনিসটা দেখবো। সো সেখানে সেটা দেখার আগে আমরা একটু অ্যালগোরিদমটা দেখি। অ্যালগোরিদমটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমাদের থেভনিনস রেজিস্ট্যান্স বের করতে দেয়, মনে রাখতে হবে আমাদের একটা কোশ্চেন থাকবে থেভনিনের উপর, বেসিক্যালি দুইটা কোশ্চেনই থেভনিনের উপর। জাস্ট ওই কোশ্চেনটাতে হচ্ছে আমরা এর পরের যে টপিকটা পড়বো সেই টপিকটাও সেমই, বাট ওখানে থেভনিন করা লাগবে। সো থেভনিনস রেজিস্ট্যান্স এবং থেভনিন ভোল্টেজ এটা কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? এবং এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। জাস্ট আমাদের অ্যালগোরিদম ফলো করলে আমাদের অ্যান্সার চলে আসবে। জাস্ট কিছু কর্নার কেস আছে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি যে আমাদের এখানে ইউনিভার্সাল মেথড বলে একটা জিনিস আছে, অর্থাৎ থেভনিন রেজিস্ট্যান্স যদি আমার কোনো কোশ্চেনে জিজ্ঞাসা করে কোশ্চেনটা কীরকম থাকবে সেটাতে আমরা আসবো। বাট আমাদের যখনই থেভনিন রেজিস্ট্যান্স বের করতে দিবে তখন আমরা জাস্ট একটা মেথডই ফলো করব। আমরা আগে সার্কিটে দেখব যে আমাদের সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো থাকবে, আমরা দেখব কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। সো অবশ্যই 250 ফাইনালে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, কারণ ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে আমাদের অ্যালগোরিদমটা খুবই ইজি হয়ে যায়। সো ডিপেন্ডেন্ট সোর্সওয়ালা একটা সার্কিট থাকবে। ডিপেন্ডেন্ট সোর্স মানে ডায়মন্ড শেপ। সো ডায়মন্ড শেপ যদি থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ফার্স্ট অফ অল কিল করতে হবে। কিল করা মানে ভোল্টেজ সোর্সকে আমি শর্ট করে দেবো, কারেন্ট সোর্সকে ওপেন করে দেবো। দেন আমি ডিপেন্ডেন্ট সোর্স যদি কোনো থাকে সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি ডিপেন্ডেন্ট কোনো সোর্স থাকে সেক্ষেত্রে আমার এই যে এতক্ষণ ধরে বললাম আমি একটা লোড রেজিস্ট্যান্স থাকতে পারে অথবা এ বি একটা টার্মিনাল দেওয়া থাকতে পারে, সেই টার্মিনালের অ্যাক্রসে আমি একটা টেস্ট ভোল্টেজ নিব। সেই ভোল্টেজের মান হইতে পারে 1 ভোল্ট বা 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, ইনফিনিটি ভোল্ট। আমি যে ইচ্ছা কেন আমার ইচ্ছা মতন আমি একটা ভোল্টেজের ভ্যালু দিব, মানে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব ওই দুইটা টার্মিনালের অ্যাক্রসে। দেন আমি যদি একটা টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ সোর্স অ্যাড করি তাহলে অবশ্যই কারেন্টের দিক দিয়ে যাবে। এই কারেন্টের ভ্যালুটা আমি বের করব, আই নটের ভ্যালুটা আমি বের করব। সেটা কিভাবে বের করব? মেশ অ্যানালাইসিস রেকমেন্ডেড। আমরা হচ্ছে যেহেতু কারেন্ট বের করব অবশ্যই মেশ অ্যানালাইসিস বেশি রেকমেন্ডেড। আমরা নোড অ্যানালাইসিস দিয়েও করতে পারি, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। যদি আমাদের সার্কিটটা নোডের জন্য বেশি প্রেফারেবল হয় তাহলে নোড দিয়ে করব, মেশের জন্য হলে মেশ দিয়ে করব। সো এই ধরনের ক্ষেত্রে সাজেশন থাকবে মেশ অ্যানালাইসিসই বেশি সুইটেবল। সো মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা জাস্ট আই নটের ভ্যালুটা বের করে ফেলবো। আমাদের মিড টার্মের সিলেবাস অনুযায়ী পুরো ম্যাথটা ওইভাবেই থাকবে। দেন আমরা যে আই নটের ভ্যালুটা বের করছি সেটাকে আমি যদি আমার টেস্ট ভোল্টেজটা দিয়ে যদি আবার আই নটটাকে ডিভাইড করি তাহলে আমরা আর থেভনিন পেয়ে যাব। এখন কথা হচ্ছে যদি আমাদের সার্কিটে মানে খুব অসম্ভব কিছু না হলে সার্কিটে হচ্ছে আমাদের ডায়মন্ড শেপটা মিসিং থাকবে। যদি হোয়াট ইফ আমাদের ডায়মন্ড শেপটা মিসিং, অর্থাৎ আমাদের সার্কিটে যদি কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা ক্লিয়ার তো অ্যাজ ইউজুয়াল করবই, তারপরে আমরা জাস্ট সিরিজ প্যারালেল দিয়ে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফাইন্ড আউট করে ফেলবো, যেটা আমরা খুব ইজিলি করতে পারবো। এবং এই জিনিসটা আমাদের নেক্সট টপিকে বেশি লাগবে, এই টপিকে খুব একটা লাগবে না, কারণ এই টপিকের যে কোশ্চেনই দিবে না কেন আমাদের অবশ্যই ইউনিভার্সাল মেথডে যাতে একটু প্যারা হয় করতে, এই কারণেই দিবে। সো আমরা চলে আসি, আমাদের টপিকের নাম হচ্ছে থেভনিনস ভোল্টেজ বা থেভনিনস রেজিস্ট্যান্স। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এটা না, এটা হচ্ছে আমি বুঝাইছি যে আমাদের এই কনসেপ্টটা লাগবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে। সো আমাদের ফার্স্ট যে সার্কিটটা সেটা হচ্ছে এইটা। সো এই সার্কিটে আমরা দেখতেছি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো আমাদের মাথায় অটো ক্লিক করবে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা কি করতে হবে, ডেফিনেটলি হচ্ছে আমাদের টেস্ট ভোল্টেজ নিতে হবে, রাইট? সো এখানে আমাদের একটা কোশ্চেন মিস গেছে, সামহাও আমাদের একটা পেজ এখানে মিস গেছে না, আচ্ছা মিস যায়নি, এটাই তো হ্যাঁ থেভনিনস বা নর্টন আর ম্যাক্সিমাম পাওয়ার, এটাতে আমরা আসতেছি। এখান থেকে আমরা 15 মার্কস আশা করতে পারি
15 মার্কস, হ্যাঁ 15 মার্কসই আমরা এখান থেকে আশা করব, কারণ আমাদের কোশ্চেন মেবি 50-তে হবে, 55-এ হবে, রাইট? সো এখান থেকে 20 না 15 মার্কস আমরা পাবো। আমরা ফল 2022 এর একটা কোশ্চেন নিয়ে দেখি। এই কোশ্চেনে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যখন থাকবে তখন আমরা বুঝবো যে আমাদের ইউনিভার্সাল মেথডের যে লং প্রসেসটা টেস্ট ভোল্টেজ নিতে হয় সেই প্রসেসে যাইতে হবে। এখন কথা হচ্ছে আমি আগে থেভনিন ভোল্টেজ বের করব না আমি আগে থেভনিন রেজিস্ট্যান্স বের করব? আমি যে কোনোটা ইচ্ছা আগে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার কোশ্চেনে আমাকে বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর এল, মানে থেভনিন রেজিস্ট্যান্স বের করতে বলছে, দ্যাট উইল ড্র ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য রেস্ট অফ দ্য সার্কিট। সো এইটার মানে এইটাই যে আমাকে থেভনিন রেজিস্ট্যান্স বের করতে বলছে। আচ্ছা, থেভনিন রেজিস্ট্যান্স আর টিএইচ বের করলাম। এরপরে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার। পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ থেভনিন, মানে থেভনিন ভোল্টেজ বের করে ওটার স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আর থেভনিন। সো বেসিক্যালি আমি পাওয়ারটা বের করার জন্য আমাকে থেভনিন ভোল্টেজ এবং থেভনিন রেজিস্ট্যান্স দুইটাই কিন্তু বের করতে হচ্ছে। সো বেসিক্যালি আমি কোশ্চেন যেভাবেই করি না কেন আমি আমার ইচ্ছা মতন করলেই হবে, কারণ এটা এইভাবে 1-2 অতটা ম্যাটার করে না, 3টা বের করছে কিনা এটাই ম্যাটার করে। সো আমি এখানে যদি দেখি যে আমার ফার্স্ট অফ অল আমি যদি থেভনিন রেজিস্ট্যান্স বের করতে চাই, যেহেতু আমার ফার্স্ট কোশ্চেনের রেজিস্ট্যান্স বলছে, আমার এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে এবং এখানে আর এল দিয়ে এখানে একটা লোড রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। সো তার মানে আমি এটা বুঝলাম যে আমার এইখানে এই জায়গাটা আমি কি করব, এই জায়গাটায় আমি একটা টেস্ট ভোল্টেজ দিব। কনভিনিয়েন্ট হচ্ছে আমি আগে প্লাস দিব তারপরে মাইনাস দিব, তাহলে আমার কারেন্টটা এদিক দিয়ে বের হবে, রাইট? এটা হচ্ছে আই নটের ভ্যালু এবং এটাই আমাকে বের করতে বলা হয়েছে। সো আমি যদি আই নটের ভ্যালুটা বের করতে চাই, সো বেসিক্যালি এটা হবে, দেখে বোঝা যাচ্ছে যে মেশ অ্যানালাইসিস ইজ ভেরি মাচ প্রেফারেবল। সো এখানে আমি I1 এর একটা অ্যান্টি ক্লকওয়াইজ লুপ দিলাম, এখানে I2 এর একটা লুপ দিলাম, এখানে I3 এর একটা লুপ দিলাম। এখন আসি মেশ অ্যানালাইসিস কিভাবে করে। তো ফার্স্ট অফ অল আমার মেশ অ্যানালাইসিস করার ফার্স্ট স্টেপ হচ্ছে যদি কোনো কারেন্ট সোর্স থাকে সেই কারেন্ট সোর্সের জন্য আমার ইকুয়েশন লিখতে হবে। এখানে কি কোনো কারেন্ট সোর্স আছে? ইয়েস আছে। এখানে যে কারেন্ট সোর্সটা সেটা হচ্ছে এইটা। সো এই কারেন্ট সোর্সের জন্য যদি আমরা ইকুয়েশন লিখতে চাই, এখানে আমি I3-কে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইলাম। তো I3 এর যে ডিরেকশনটা সেটা কিন্তু এই কারেন্টের ডিরেকশনের উল্টা। সো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে আমার I3 ইজ ইকুয়ালস টু -2ix। কেন লিখছি? কারণ I3 এর যে ডিরেকশন সেটা হচ্ছে এই 2ix থেকে উল্টা। সো আমি I3 ইজ ইকুয়ালস টু -2ix লিখবো। এখন আমাকে কোনোভাবে এইগুলা ix এ রাখা যাবে না, ix থাকুক, iy থাকুক, idel থাকুক, সবসময় আমি যে নামটা দিছি I1 I2 I3 সেই নামে আমাকে নিতে হবে। সো আমার সার্কিটে দেওয়া আছে ix টা এদিক দিয়ে যাচ্ছে। সো আমি কি লিখতে পারি? ix টা যদি এই দিক দিয়ে যায় তাহলে আমি এখানে সে I2-কেও টাচ করছে, I3-কেও টাচ করছে, সে দুইটা প্রপার্টির মাঝখান দিয়ে যাচ্ছে। সো আমাকে দেখতে হবে কার আগে আমি প্লাস দিব, কার আগে আমি মাইনাস দিব। তো আমার I2টা এইভাবে যাচ্ছে, রাইট? সো ও কিন্তু I3 এর দিকেই যাচ্ছে, মানে ix এর দিকেই যাচ্ছে, কিন্তু আমার I3 যেটা সেটা কিন্তু ও উপরে উঠার ট্রাই করতেছে। সো আমার বুঝাই যাচ্ছে ix এর যে ভ্যালুটা হবে, ix এর ভ্যালুটা হবে হচ্ছে I2 মাইনাস I3। সো ix এর ভ্যালুটা কত? I2 মাইনাস I3। এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিলে আমার একটা ইকুয়েশন চলে আসবে, যেটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন এইটা। অর্থাৎ মেশ অ্যানালাইসিসে আমার এখানে আননোন ছিল 3টা ইকুয়েশন, তার মধ্যে আমি একটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি। এই ইকুয়েশনটা দেখে আমি কি করব? আমি এখন বাকি 2টা ইকুয়েশন আমি বের করব। এখন কথা হচ্ছে ইকুয়েশন আমি কোথায় লিখব? মেশ অ্যানালাইসিসে কি আমি সব জায়গায় যে কোনো একটা লুপে ইকুয়েশন লিখতে পারবো? অ্যান্সার ইজ নো। আমি কিন্তু যেখানে খুশি সেখানে ইকুয়েশন লিখতে পারবো না। আমাকে খেয়াল রাখতে হবে মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি কোনো লুপে, একটা ক্লোজড লুপ, এই যে এগুলো হচ্ছে ক্লোজড লুপ, একটা ক্লোজড লুপে যদি আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে সেখানে আমি আমার কেভিএল ইকুয়েশন লিখতে পারবো, অর্থাৎ কিরশফ ভোল্টেজ ল আমরা লিখতে পারবো। সো আমার এখানে I1 এর মধ্যে কোনো কারেন্ট সোর্স নাই, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, বাট
মেশ অ্যানালাইসিসে আমার দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে কিনা। সো যেহেতু নাই, I1 এ লিখতে পারবো, I2 তেও লিখতে পারবো। সো এই দুইটাতে লিখলেই কিন্তু হয়ে যাবে। I3 তে আমি লিখবো না, কারণ এখানে একটা ভেজাল আছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে প্লাস এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। সো আমি ডিপেন্ডেন্ট সোর্সে কখনই ইকুয়েশন লিখবো না, রাইট? সো এখন আসি আমাদের কেভিএল ইকুয়েশন যদি লিখতে হয় কিভাবে লিখবো। এখানে I1 যদি ভিআইপি হয়, I1 এর সাথে কারা কারা আছে, 5 ওহম আছে আমাদের, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। সো এই সবগুলাই কিন্তু I1 এর ভিতরে হবে। তো I1 এর ব্র্যাকেটের ভিতরে লিখবো 5 5 10 5, কিন্তু এই 10টা কিন্তু আবার I2 এর প্রপার্টি। সো আমরা -10 I2 লিখবো, আর কোনোটাই কিন্তু কোনোটার প্রপার্টি না। সো শুধুমাত্র 10টাই কিন্তু প্রপার্টিতে পড়ছে। আর লুপটা আমি যখন এভাবে চালাচ্ছিলাম তখন আমার এই ভোল্টেজ সোর্সের মাইনাসটা আগে হিট করছে। সো -1 হচ্ছে এখানে অ্যাড হবে। সো -1 অ্যাড হলো, এটাকে আমি সরাই দিলাম, 1টা এই পাশে রাখলাম, দেন আমরা সেকেন্ড ইকুয়েশন পাইলাম। থার্ড ইকুয়েশনে কি করব, খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আমাদের 250 ফাইনালে সুপার মেশ বা সুপার নোডের কনসেপ্ট ইউজ খুব একটা হবে না, মানে 99% চান্সে আমাদের কোনো সুপার নোড বা সুপার মেশের ইকুয়েশন লিখতে দেওয়া হবে না, কারণ এইটা আমাদের পরীক্ষার মানে এইটা মোটিভ না যে আমরা সুপার নোড বা সুপার মেশ করতে পারি কিনা, এটা আমরা মিডেই করছি। সো কোনো ইকুয়েশনে এরকম ভাবার কোনো কারণ নেই যে সুপার নোড বা সুপার মেশ আসতেছে, মোস্ট প্রবাবলি আসবে না, চলেও আসতে পারে, বাট 99% চান্সে এরকম কোনো ইকুয়েশন আমাদের লিখতে হবে না। স্ট্রেট ফরওয়ার্ড আমাদের নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিসের এই ধরনের ইকুয়েশন কেসিএল কেভিএলই লিখতে হবে। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে I2 তে আমরা লিখতে পারবো, কারণ কোনো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখতেছি না। সো I2 এর মধ্যে 10 10 লিখবো, বাট এই 10টা I3 এর প্রপার্টি, এই 10টা I1 এর প্রপার্টি। সো মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম, দেন আমরা এই তিনটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে I1 I2 I3 পাইলাম। এখন কথা হচ্ছে I0 এর ভ্যালু কিন্তু বের করতে হবে, বাট I0 টা কত? I0 টা যদি আমরা দেখি, I0 টা এদিকে যাচ্ছে, এদিকে I1 যাচ্ছে। সো I1 এর প্রপার্টিতে পড়ছে, আবার এ কিন্তু I3 এর প্রপার্টিতেও পড়ছে, বাট I1 এর দিকে সে যাচ্ছে। সো I1 - I3 হচ্ছে I0 এর ভ্যালু। সো I0 এর ভ্যালুটা হবে I1 - I3, তাহলে আমার I0 এর ভ্যালুটা চলে আসে 1/5। সো আমি এটাকে যদি ভোল্টেজ, টেস্ট ভোল্টেজ কত ধরছি, আমি যদি 2 ধরি তাহলে কত আসবে, আমি যদি টেস্ট ভোল্টেজটার এখানে 1 ভোল্ট ধরছি, এই কারণে 1/5 আসছে। আমি যদি টেস্ট ভোল্টেজটা 100 ভোল্ট ধরতাম তাহলে আমার I0 এর ভ্যালুটাও 100/5 আসতো, কারণ দিন শেষে এই 100 আর ওই 100 কাটাকাটি চলে যাবে, আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু সবারই সেম আসবে। সো টেস্ট ভোল্টেজ যে যাই ধরুক না কেন, আলটিমেটলি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু সেমই আসবে, কারণ ওটা কিন্তু কাটাকাটি চলে যাবে। সো এইটাই হচ্ছে আমার থেভেনিন রেজিস্ট্যান্স বের করার প্রসিডিউর, রাইট? এখন আসি আমাদের বি নাম্বার কোশ্চেন, যেখানে আমাদের বলছে পাওয়ার বের করতে। পাওয়ার বের করার জন্য আমাদের ভোল্টেজ অফ ওপেন সার্কিট বা থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। সো ভোল্টেজ অফ ওপেন সার্কিট, এইটা দিয়ে আমরা কি বুঝলাম, মানে আমাদের যেখানে লোডটা ছিল, এই যে এইখানে যে লোডটা ছিল বা যেই টার্মিনালে আমাদের ক্যালকুলেশনটা করতে বলবে, সেই টার্মিনালে আমরা বেসিক্যালি আমাদের কি করতে হবে, এটাকে ওপেন করে দিতে হবে। দেন এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটা যদি বের করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এটা বের করা খুবই সহজ, যেহেতু আমরা ভোল্টেজ বের করার কথা বলছি। সো নোডাল অ্যানালাইসিস বেশি প্রেফারেবল হবে এখানে, যেহেতু ভোল্টেজ বের করব। সো এই যে এইটা হচ্ছে আমাদের সার্কিটটা, আমরা এখানে ওপেন করে দিছি। নোডগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে আমাদের কত আসে, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা, এটা একটা। সো আমাদের বেসিক্যালি টোটাল এখানে V1 V2 V3 আর V4 টোটাল 4টা নোড আসছে। এইটাকে আর নোড ধরার কোনো দরকার নেই, কারণ এটা তো একটা ভোল্টেজ দেওয়াই আছে। আরেকটা জিনিস, এখানে আমরা কিন্তু এই যে 5 ওহম আর এই 5 ওহম দুইটাকে আমরা মানে একসাথেই কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে? মানে আরেকটা ভোল্ট মানে নোডের ক্যালকুলেশন না করে, এটা যেহেতু সিরিজে আছে, সো আমি এখানে এটা বাদ দিয়ে 10 ওহম লিখতাম, আর এখানে আমি একটা নোডই ক্যালকুলেশন করতাম। সো আমি করতে পারতাম, আরও সহজ করতে পারতাম, বাট জিনিসটাকে খুব বেশি ব্রেনলেস রাখা ট্রাই করা হয়েছে, যাতে করে আমরা রোবটের মতন জাস্ট অ্যালগোরিদম ফলো করে আসতে পারি। সো এখানে
আমাদের এটাকে V4 নাম দেওয়া হয়েছে, এটাকে V3 নাম দেওয়া হয়েছে। সো আমার VOC বা ভোল্টেজ অফ ওপেন সার্কিট এটার ভ্যালুটা বেসিক্যালি হবে V4 মাইনাস V3, অর্থাৎ আমরা যে চারটা ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন থেকে V4 আর V3 এর ভ্যালুটা আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা থেভনিন ভোল্টেজ বা ভোল্টেজ অফ ওপেন সার্কিটের ভ্যালুটা পেয়ে যাব, রাইট? সো এখন আমরা যদি আসি তাহলে এটা এখানে লিখে রাখছি নোড অ্যানালাইসিস করব। তাহলে আমি নোডাল অ্যানালাইসিস কখন করতে পারবো? যখন আমাদের কোনো একটা লুপে ধরো V1 এর হিসাবটা করতেছি, এখানে তো লুপ না, V1 এর হিসাবটা করতেছি, V1 এর সাথে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি থাকে অথবা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে কিন্তু আমরা নোড অ্যানালাইসিস করতে পারবো না, আমরা KCL ইকুয়েশন লিখতে পারবো না। যদি আমাদের না থাকে তাইলে আমরা KCL ইকুয়েশন লিখবো। সো V1 এ কিন্তু কোনো ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাই, সো আমরা কিন্তু KCL লিখতে পারবো। সো আমরা KCL যদি লিখি তাহলে KCL লিখলে V1 এর সাথে V1 VIP 1/5 আছে, 1/5 আছে, বাট এই 1/5টা V2 এর সাথেও কানেক্টেড, এই 1/5টা এই 10 ভোল্টের সাথে কানেক্টেড। এখানে আমি ডিরেক্ট 10 লিখবো কারণ যত বেশি আমি আননোন প্যারামিটার দিব আমার তত ঝামেলা হবে। সো আমি ডিরেক্ট 10/5 লিখে দিব। সো মাইনাস 10/5 মাইনাস V2/5 এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখানে আমার এক জায়গায় IX আসবে, IX এর ভ্যালু কত? যখন আমি নোড অ্যানালাইসিস করব তখন কিন্তু আমার IX এর ভ্যালুটা ভোল্টেজের থ্রুতে লিখতে হবে, কারণ আমি এখানে KCL ইকুয়েশন লিখতেছি, আমি তো আর কারেন্ট লিখলে তো আর হবে না। সো এখানে আমি যদি দেখি তাহলে V4 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, সো V4 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 হচ্ছে আমার IX এর ভ্যালুটা। এটা আমি এই ইকুয়েশনে পুট করে দিলে আমার টোটাল 4টা ইকুয়েশন দাঁড়াবে। 4টা ইকুয়েশন সলভ করলে আমি V4 আর V3টা হচ্ছে আমার হিসাব করতে হবে। সো V4 থেকে V3 যদি মাইনাস করি মাইনাস 20 ভোল্ট আসে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসি আমাদের পাওয়ার ম্যাক্স। পাওয়ার ম্যাক্সের ফর্মুলা স্ট্রেট ফরওয়ার্ড V থেভনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু R থেভনিন, আমরা বের করলে অ্যান্সারটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? সো এখন আসি আমাদের স্প্রিং 2023 এর একটা কোশ্চেনে, যেখানে হচ্ছে আমাদের বলা হয়েছে কি এখানে আমাদের এই সার্কিটটা দেওয়া ছিল। তো এই সার্কিটটা যদি দেওয়া থাকে আমাদের এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতেই পারতেছি যে এই দুইটা সিরিজে আছে। সো এটাকে আলাদা হিসাব না করে এখানে ডিরেক্ট 24 লিখলে কিন্তু হয়ে যায়। সো আমরা এই কাজটাই করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, একটা জিনিস দেখতে হবে যে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের ইউনিভার্সাল মেথডে R থেভনিনটা বের করতে হবে। এখানে একটা জায়গা দিয়ে বলছে এটা নাকি 0 ভোল্ট। সো এরা এই নোডটাকে বেসিক্যালি গ্রাউন্ড ধরতেছে, তো এই নোডের যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু 0 হবে। সো আমাদের অবশ্যই যে এইসব করে তারপর হচ্ছে নোডগুলোকে সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি যদি নোডগুলোকে সিলেক্ট করি তাহলে এই যে এইখানে আমি এটাকে আরেকটা নোড ধরছি, কোনো দরকার ছিল না আমি এখানে 24 ওহম লিখে এটাকে একটা সেম নোডের মধ্যে রাখতে পারতাম। আর এখানে আমি হচ্ছে V2টাকে ধরছি, অ্যান্ড এই জায়গাটা আমি এখানে যে নোডটা আসে এই ক্যালকুলেশন তো আমরা জানি যে আমরা এই যে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে একটা পরে করব আর কি। এই নোডটা হচ্ছে 0 ভোল্ট, আর এখানে একটা নোড আছে V4, এখানে V3 আছে, আবার কিন্তু এটাকে 0 দেওয়া যাবে না কারণ একটা সার্কিটে একটা নোডে 0 ভোল্ট হবে। এখন আমরা আসি নোডাল অ্যানালাইসিসে আমাদের কি বের করতে হবে। আমরা যদি এখন আচ্ছা আমাদের কোশ্চেনে বলছে যে A আর B টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে, এটা আমাদের কোশ্চেন ছিল। এখন সব সময় যে আর লোড দিয়ে খুব একদম ইজি করে দেওয়া থাকবে কোশ্চেন, ব্যাপারটা কিন্তু তা না। VAB অর্থাৎ A আর B এর মধ্যে যে ভোল্টেজটা আছে এখানে যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমি ধরছি V2, আর এই B এর ভোল্টেজটা কত, এটা হচ্ছে 3 ভোল্ট। কেমনে হলো, এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এটা 3 ভোল্ট আর এটা তো 0, তাহলে এটা যদি 3 ভোল্ট হয় তার মানে বেসিক্যালি আমার V থেভনিন মানে কত, V2 মাইনাস 3, এইটার যে অ্যান্সারটা সেটাই হচ্ছে আমার V থেভনিনের ভ্যালু। এটা কি আমরা বুঝতে পারি, আমাদের A আর B এর অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালুটাই হচ্ছে V থেভনিন। আমাদের বলছে যে A আর B টার্মিনালে ভোল্টেজ কত সেটা বের করতে, সো ওইটাই হচ্ছে আমার V থেভনিনের ভ্যালু। সো আমি নোডাল অ্যানালাইসিস করবো আর আমার টার্গেট থাকবে V2 এর ভ্যালুটা বের করা। এখন V2 বের করতে হলে বাকিগুলোও বের করতে হবে কারণ আমার ইকুয়েশন সলভ করা লাগবে। সো আমি V1 এর অ্যাক্রসে একটা লিখলাম 1/16 1/8, আবার 1/16টা V2 এর সাথেও আছে, সো মাইনাস V2/16, আর
এইটটা কিন্তু 3 ভোল্টের সাথেও আসে, সো -3/8 এটা আমরা লিখলাম। এখান থেকে আসলো V2 এর একটা ভ্যালু আসবে, রাইট। এখন আসি এই ম্যাথে একটা সুপার নোড হয়ে গেছে। কেমনে বুঝলাম সুপার নোড হয়েছে? ফার্স্ট অফ অল আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। সো আমি কিন্তু বলছিলাম যে নোড অ্যানালাইসিস করি বা মেশ অ্যানালাইসিস করি, সবসময় আমাকে সোর্সগুলার ইকুয়েশন আগে শুরুতে লিখতে হবে। সো আমার এখানে এইটার তো ইকুয়েশন লেখার কিছু নাই, কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে এই নোডের ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। বাট এখানে যেটা আছে V3 আর V4, আমরা বুঝতেছি যে V4 - V3 হচ্ছে 4Ix, আর Ix এর ভ্যালুটা কত? Ix এর ভ্যালুটা হচ্ছে আমার এই যে 0 - V3 / 1, রাইট। Ix এর ভ্যালু কত হবে? Ix এদিক দিয়ে যাচ্ছে, সো এইটা হচ্ছে 0 আর এটা হচ্ছে V3, সো 0 - V3 / 1। কেমনে বুঝলাম? এটা মাইনাস দিব না, এটা প্লাস দিব, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, সো কারেন্ট সবসময় এদিক প্লাস দিয়ে যায়, প্লাস মাইনাস, রাইট। সো এই কারণে হচ্ছে আমরা এটাকে ধরতেছি হচ্ছে পজিটিভ আর এটাকে ধরতেছি নেগেটিভ। সো 0 - V3 / 1, এটাই হচ্ছে আমার কত Ix এর ভ্যালুটা। এখন আমার কথা হচ্ছে এখানে আমি যদি ইকুয়েশনটা লিখতে চাইতাম, এখানে আমি ইকুয়েশনটা লিখতে দেখতেছি এখানে একটা আমার সোর্স আছে। তো সোর্সের ইকুয়েশনটা কি হবে? V4 - V3 = 4Ix। তাহলে V4 - V3 = 4Ix, Ix এর ভ্যালু হচ্ছে -V3। এই যে এরকম যখন ইকুয়েশন চলে আসবে যে VA - VB, V2 - V3, অ্যান্ড বিশেষ করে যখন সেটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কারণে আসবে, তখন আমি বুঝবো বেসিক্যালি আমার V4 আর V3কে নিয়ে একটা সুপার নোড ইকুয়েশন লিখতে হবে। সো এটা কিন্তু একটা ফাইনালের কোশ্চেনই আসছে, সো নট নেসেসারি যে এরকম কিছু আসতেই পারবে না পরীক্ষাতে, এরকম আসতে পারে। তো আমার কি করতে হবে? V4 আর V3 এই দুইটা নোডকে নিয়ে আমার একসাথে একটা ইকুয়েশন লিখতে হবে। সুপার নোড ইকুয়েশন কেমনে লেখে সেটাতে আমরা যদি আসি, সুপার নোড ইকুয়েশন লেখা এমন কোনো কঠিন কাজ না। বেসিক্যালি আমাদের ইকুয়েশনটাকে একটা লাইনে লিখতে হয়। তো আমি যদি V4কে ধরি, V4কে ধরলে V4 এর সাথে কানেক্টেড 1/3 আর 1/1, আবার 1/3টা কিন্তু V2 এর সাথেও কানেক্টেড, সো -V2/3, আর এই 1টা 0-এর সাথে কানেক্টেড, সো -0/1, আর কিন্তু কিছু নাই। এর সাথে আমি যোগ করব V3 এর ইকুয়েশনটাও, সো V3 এর ইকুয়েশন হবে V3 এর সাথে কানেক্টেড 1/1, আর কিছু কিন্তু কানেক্টেড না, আর এটা তো আর 0/1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার সাথে কিন্তু কানেক্টেড, এই যে সো V3 কিন্তু 1/3 এর সাথেও কানেক্টেড, আবার 1/3টা এই 3 ভোল্টের সাথেও কানেক্টেড, সো -3/3। এই পুরো ইকুয়েশনটা আমি একটা লাইনে লেখাটাই হচ্ছে আমার সুপার নোড ইকুয়েশন। দেন এটাকে সলভ করলে আমি টোটাল 4টা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। 4টা ইকুয়েশন সলভ করলে আমার ডেডিকেটেড ভ্যালু কোনটা? ডেডিকেটেড ভ্যালু হচ্ছে V2টা, কারণ এটা তো দেওয়াই আছে। সো V2কে আমি -3 করলে আমি অ্যান্সার বের করব। তাহলে V2 এর ভ্যালু কত আসছে? 6 ভোল্ট আসছে। 6 - 3, আমার থেভেনিন ভোল্টেজটা হচ্ছে 3 ভোল্ট। শেষ। এখন আসি আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আর থেভেনিনের ভ্যালু। আর থেভেনিনের ভ্যালু কীভাবে বের করব? আর থেভেনিনের ভ্যালু বলছিলাম কি, আমাদের যেহেতু এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের প্রবলেম, সো আমাদের এ আর বি টার্মিনালের অ্যাক্রসে আমাদের কি করতে হবে? একটা টেস্ট ভোল্টেজ দিতে হবে। এই টেস্ট ভোল্টেজ দেওয়ার পর আমাদের টেস্ট ভোল্টেজের যে আই নটের ভ্যালুটা সেটা আমাদের বের করতে হবে। সো সেটা কীভাবে করব? এই যে আমরা ইকুয়েশনটা সার্কিটটা আঁকলাম, অ্যান্ড আমরা এখানে একটা টেস্ট ভোল্টেজ দিলাম, এ আর বি টার্মিনালের অ্যাক্রসে টেস্ট ভোল্টেজ দিলাম, অ্যান্ড প্লাস দিয়ে একটা কারেন্ট বের হয়ে যাবে। সো কারেন্ট যখন আসে, মেশ অ্যানালাইসিসটাই বেশি প্রেফারেবল হবে। মেশ অ্যানালাইসিস আমি এখানে একটা লুপের জন্য I1 দিলাম, I2 দিলাম, I3 দিলাম, I4 দিলাম, আর আমি I1 বের করার ইকুয়েশনটা কি লিখব? আমি বলছিলাম যে আমার কারেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট হোক বা ডিপেন্ডেন্ট হোক, কারেন্ট সোর্স না থাকলে আমি সেখানে KVL লিখতে পারবো। আমার I1-এ কিন্তু কোনো কারেন্ট সোর্স নাই, ইনফ্যাক্ট আমার পুরো সার্কিটের কোথাও কোনো কারেন্ট সোর্স নাই। সো আমার এখানে বেসিক্যালি 4টা KVL ইকুয়েশন লিখবো, অ্যান্ড লেখার পর 4টাকে সলভ করলে আমার আই নটের ভ্যালুটা দরকার, রাইট। আই নটের ভ্যালুটা বের হইলে আমার হয়ে যাবে। সো আমি Ix এর ভ্যালুটা এখানে আসতেছে, Ix এর ভ্যালুটা কত হবে? এখানে যেহেতু I2 Ix এর ডিরেকশন ফলো করতেছে, সো Ix এর ভ্যালুটা হবে I2 - I4। সো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে ইকুয়েশন লেখা শুরু করলাম, KVL ইকুয়েশন 1, 2, 3 and 4। 4টা KVL ইকুয়েশন লেখার পরে আমরা যদি সলভ করি তাহলে আমার I2 এর যে ভ্যালু, আচ্ছা I0 কিন্তু এটা ছিল, I0 এর ভ্যালুটা কি হবে?
I1টা I0 এর ভ্যালুটা ডিরেকশনটা ফলো করতেছে। সো I1 মাইনাস I3ও কিন্তু I0 এর সাথে কানেক্টেড, তাই না? সো I1 মাইনাস I3 বের করতে পারলেই আমার অ্যান্সার চলে আসবে। I1 মাইনাস I3 এর ভ্যালু আছে 1/4, 1/4কে আমি 1 দিয়ে ডিভাইড করলে আবার চলে আসতেছে আর থেভেনিনের ভ্যালুটা হচ্ছে 4 ওহম। সো এখানে আরেকটা বিষয়, আমাদের সবসময় থেভেনিন রেজিস্ট্যান্স বা থেভেনিন ভোল্টেজের ভ্যালুটা একদম খুবই সুন্দর সুন্দর ভ্যালু আসবে, ঠিক আছে? আমরা এসি অ্যানালাইসিসে কিন্তু কখনো সুন্দর ভ্যালু এক্সপেক্ট করতে পারি না, বাট আমাদের এই যে থেভেনিন যে ভোল্টেজ বা থেভেনিন রেজিস্ট্যান্স সব সময় সুন্দর সুন্দর ভ্যালু আসবে। সুন্দর সুন্দর ভ্যালু যদি আমাদের না আসে তখন বুঝতে হবে যে আমাদের কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে। সো তখন আমাদের ওই পুরো জিনিসটাকে আবার একটু রিভাইজ দিতে হবে। বাট অ্যাজ লং অ্যাজ আমাদের প্রসেস ঠিক আছে, হালকা পাতলা ক্যালকুলেশন মিস্টেকের জন্য আমাদের খুব বেশি মার্কস কাটা যাবে না। এখন আসি আমাদের পি ম্যাক্স ভি থেভেনিন স্কোয়ার বাই ওইটা বের হয়ে গেল। এরপর আমাদের আরেকটা কোশ্চেন আসি, যেটা হচ্ছে আমাদের সামার 2023 এর একটা কোশ্চেন, যেখানে আমাদের ক্লিয়ারলি আর লোডের ভ্যালুটা দেওয়া আছে। সো আর লোডের ভ্যালুটা যদি ক্লিয়ারলি দেওয়া থাকে তাহলে আমাদের তো কাজ খুবই সহজ হয়ে গেল, কারণ আমরা এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করব এবং আমাদের এইখানে কি করে দিব, একটা টেস্ট ভোল্টেজ দিব যখন আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে, কারণ কি এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো আমাদের যেই কথা সেই কাজ, আমি আগে কি করলাম, আগে ভি থেভেনিনটা বের করার ট্রাই করলাম, এই লোডটাকে বাদ দিয়ে এখানে কি করলাম, একটা ওপেন সার্কিটের ভোল্টেজটা বের করব। তো এখানে একটা নোড, এটা একটা নোড, এটা একটা, মানে টোটাল আমাদের আননোন নোড আছে 3টা। টোটাল আননোন 3টা নোড, মানে আমাদের 3টা ইকুয়েশন লেখা লাগবে। আমরা নোডাল অ্যানালিসিসের প্রথম স্টেপটা হচ্ছে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে সেটার ইকুয়েশন লেখা, বাট এখানে কিন্তু ইকুয়েশন লেখার কিছু নাই। এখানে 60 ভোল্ট দেওয়া, তার মানে এটার ভ্যালুটাই হবে 60। V1 এর ভ্যালুটা কত হবে, V1 এর ভ্যালু আমরা জানি না, ওইটা আমরা বের করব। সো V1 এর ভ্যালুটা আমরা বের করলাম, এইটা কিন্তু 60 ভোল্ট এইটার ভ্যালু, ঠিক আছে? আবার V1 এর ভ্যালু আমরা যদি 60 না লিখি, এই নোডটার ভ্যালু হচ্ছে আমাদের 60 ভোল্ট, রাইট? সো আমরা এখানে যদি নোডাল অ্যানালাইসিস করি তাহলে আমরা সুন্দর মতন আমরা, হ্যাঁ নোট করছি না মেশ, আচ্ছা ওয়েট, এখানে আমরা বেসিক্যালি মেশ অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? কেন করছি মেশ অ্যানালাইসিস? আচ্ছা আচ্ছা এখানে আমরা হচ্ছে বেসিক্যালি মেশ অ্যানালাইসিস করছি। কেন মেশ অ্যানালাইসিস করছি তার রিজনটা হচ্ছে, তো এই প্রবলেমটা যখন সলভ করতে গেলাম তখন একটা জিনিসের ঝামেলা লাগলো, যেটা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা দেখলাম যে এখানে 60 ভোল্ট আছে। তো এইটা যদি 60 ভোল্ট হয়, এইটা কিন্তু -60 ভোল্ট হওয়া উচিত, তাই না? কারণ এখানে মাইনাস আছে, সো -60 ভোল্ট। সো এরকম ধরনের কনফিউশন যখন পড়ে গেলাম তখন ভাবলাম যে ঠিক আছে এটা নোড অ্যানালাইসিসে না করি, কারণ নোট করতে গিয়ে একটা ঝামেলা লেগে গেছে। তখন ভাবলাম যে ঠিক আছে মেশ অ্যানালাইসিসে করি, বাট এটা হচ্ছে খুব মানে এক্সকিউজ একটা কথা হলো, বাট সিন্স এক্সামের আগের দিন, সো আমরা হচ্ছে যত সম্ভব অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার ট্রাই করব। সো এটা একটা অ্যাক্সিডেন্ট, এটার আসল রিজন আমি এত ঘাটি নেই, বাট জিনিসটা হচ্ছে এখানে আমরা ট্রাই করব যে এই প্রবলেমটা মেশ অ্যানালাইসিস দিয়ে করা যায় কিনা, কারণ সবসময় ভোল্টেজ দেখলে যে নোট দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আমরা এখানে কারেন্ট বের করে আমরা কিন্তু এটার ভোল্টেজ বের করতে পারবো। সো সেটা এখানে আমরা একটা নতুন জিনিস শিখব। সো এখানে আমরা মেশ অ্যানালাইসিস করার জন্য এই পুরো সার্কিটটা আবার রাখলাম। এই সার্কিটটা আর এই সার্কিটটার মধ্যে কি কোনো চেঞ্জ আছে? হ্যাঁ, এখানে আমরা এই ভোল্টেজ সোর্সটা কি এসেছিল, ভোল্টেজ সোর্সটাকে আমরা প্যারালালি কনভার্ট করছি। সো প্যারালালি কনভার্ট করলে, প্যারালালি করছি কিনা এটা কিভাবে আসলো, এটা সেম প্রবলেমই, বাট এখানে আমরা একটু মডিফিকেশন করছি। আচ্ছা, সো আমাদের কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন কিন্তু এটা ছিল। সো আমরা বেসিক্যালি এখন মেশ অ্যানালাইসিসে করব। তো এখানে যদি আমরা ওপেন করে দেই তো এটা বাদ, সো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ, এটা আমরা পারলাম না। সো আমরা মেশ অ্যানালাইসিস যদি দেখি, এখানে আমরা একটা I1 দিলাম, আর এখানে যেহেতু এটা ওপেন হয়ে গেছে এই পুরা জিনিসটা কিন্তু একটা I2 হিসাবে কাউন্ট হবে, রাইট? এটা কিন্তু ওপেন।
আর এখানে আমাদের i3 আছে। সো মেশ অ্যানালাইসিসে আমরা কি করব, ফার্স্ট অফ অল যদি কোনো কারেন্ট সোর্স থাকে আমরা কারেন্ট সোর্সের জন্য ইকুয়েশন লিখবো। এখানে একটা কারেন্ট সোর্স আছে, সো i1 মাইনাস i2 ইজ ইকুয়ালস টু 4 হবে, i1 মাইনাস i2 ইকুয়ালস টু 4। আর কিন্তু কোনো কারেন্ট সোর্স নেই। সো এটা আবারও বলে রাখি, মেশ নোড করার সময় নোড অ্যানালাইসিসে আগে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্সের ইকুয়েশন লিখবো। মেশ অ্যানালাইসিস করার সময় যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা কারেন্ট সোর্সের ইকুয়েশনগুলো আগে লিখবো। সেটা আমরা লিখলাম বেসিক্যালি আর হচ্ছে এখানে আরেকটা কারেন্ট সোর্স আছে, রাইট? সো এই কারেন্ট সোর্সটা কি, i2টা এটার অপোজিটে, রাইট? সো আমরা i2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1/4 vx লিখতে পারি। vx এর ভ্যালুটা কি আসবে, vx এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি v সমান সমান হচ্ছে ir। সো i এর ভ্যালু কত, এখানে i যাচ্ছে, i3টা উল্টা যাচ্ছে, রাইট? আর i2টা কিন্তু ওর সাথে যাচ্ছে, তাই না? i2টা এদিক দিয়ে যাচ্ছে আর i3টা প্লাসের এগেনস্টে আসতেছে। সো আমাদের vx এর ভ্যালুটা হবে i3 মাইনাস i2, রাইট? i3 মাইনাস i2 হবে না, কারণ কারেন্টটা এইভাবে আসতেছে, i3টাও এইভাবে যাচ্ছে। সো i3 মাইনাস i2 ইন্টু 40। সো এটার ক্যালকুলেশন করে আমরা এখানে বসাই দিব, তাহলে দুইটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট আমাদের ভেজাল ছাড়া যেটা, অর্থাৎ এই i3 এর উপর একটা যদি আমরা মেশ KVL লিখে দিই তাহলে হচ্ছে আমরা তিনটে ইকুয়েশন পাইলাম, সলভ করলাম, i1 i2 i3 এর ভ্যালু পাইলাম। এখন কথা হচ্ছে এটা তো আমাকে চাই নাই, আমাকে বলছে ভোল্টেজ অফ ওপেন সার্কিট, অর্থাৎ এই VOCর ভ্যালুটা কত সেটা বের করতে বলছে। তো VOCর ভ্যালুটা কত সেটার জন্য আমরা একটা ক্লোজ লুপ বলতে কি বোঝায়, আমরা যে কোনো লুপে আমরা KVL ইকুয়েশন লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা ঘুরায় এসে যদি আবার এখানেই আসি তাহলে কিন্তু আমাদের একটা কি লেখা হবে, একটা KVL লেখা হবে। ইনফ্যাক্ট আমি এখানে আসতে হবে এমন কোনো কথা নেই, আমি যদি এখান থেকে শুরু করতাম অ্যান্ড আমি যদি আবার ঘুরে এসে যদি এখানে আসতাম তাহলেও আমি একটা KVL ইকুয়েশন লিখতে পারবো। কিভাবে লিখতাম, এখানে আমার কি আছে 20i1, সো 20i1 প্লাস এখানে কত 10i1 না, 10i1 i2 সাথে আছে না, সো 10i2। দেন আমরা এখানে কি লিখতে পারি, একটা ভোল্টেজ আছে আননোন, সো VOC সামথিং প্লাস এখানে কত আছে 20 ভোল্ট, তাহলে প্লাস 20 ভোল্ট। আবার এখানে কত 10i2 না, এটা i2 এর সাথে কানেক্টেড, সো প্লাস 10i2। তারপরে আবার কি, আবার এই পয়েন্টে আসলাম, এই যে একটা পয়েন্ট থেকে ঘুরে যদি আমরা আবার আরেকটা পয়েন্টে আসি তাহলে একটা KVL ইকুয়েশন লেখা হয়। এটা কেন লিখলাম, আমার এই যে VOCর ভ্যালুটা বের করা লাগবে। সো এই যে এখান থেকে আমরা VOCর ভ্যালুটা পেয়ে যাব। সো এটাই হচ্ছে আমার VThevenin এর ভ্যালু। এখন যদি আমাকে থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলা হয়, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি করতে হয়, আমরা এই যেখানে আমাদের ওপেন ছিল সেখানে আমরা একটা টেস্ট ভোল্টেজ দিব, i0 এর জন্য আমরা ইকুয়েশন বের করব। সো আবার মেশ অ্যানালাইসিস করলে আমরা ফার্স্টে কারেন্ট সোর্সের ইকুয়েশনটা লিখব, i3 সমান সমান মাইনাস 1/4 vx। i3টা যেই ডিরেকশনে যাচ্ছে এই কারেন্টটা উল্টা ডিরেকশনে যাচ্ছে, সো আমাদের কি হবে, মাইনাস হবে। সো আবার লিখলাম i1 i2 এর উপর একটা ইকুয়েশন লিখলাম, দেন হচ্ছে আমরা এটাকে সলভ করলে i0 এর ভ্যালু পাবো। আচ্ছা i0 এর ভ্যালু কত হবে, i0 এর ভ্যালু হবে i1 মাইনাস i3, রাইট? i1 মাইনাস i3, i0 এর ভ্যালু আছে 1/40, সো আমার রেজিস্ট্যান্সটা আসবে 40, কারণ আমি সবসময় টেস্ট ভোল্টেজ হচ্ছে 1 ধরতেছি, রাইট? সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসি আমাদের থেভেনিনস রেজিস্ট্যান্সের ভ্যালুটা। আচ্ছা এখন আসি কিছু কর্নার কেস। অনেক সময় সার্কিটে লোডটা শুধুমাত্র একটা রেজিস্টর বা একটা ভোল্টেজ না হয়ে একটা রেজিস্টর একটা ভোল্টেজ দুইটাই হইতে পারে, অর্থাৎ এখানে A আর B টার্মিনালের অ্যাক্রসে পুরাটাই হচ্ছে আমার লোড। সো আমার এটা দেখলে কনফিউজ হওয়া যাবে না যে আচ্ছা একটা দিব না দুইটা ধরবো। A আর B টার্মিনালের অ্যাক্রসে আমাকে এরকম একটা সাইন দেওয়াই থাকবে, এই সাইনের অ্যাক্রসের মাঝখানে যত কিছু আছে পুরাটাই আমাকে লোড হিসাবে ট্রিট করতে হবে। সো আমি পুরাটাকে বাদ দিয়ে এটাকে VThevenin হিসাবে ক্যালকুলেট করতে পারি। আরেকটা জিনিস জানা লাগবে, আমাকে ভোল্টেজ ডিভাইডার রুল তো আমরা জানি, কারেন্ট ডিভাইডার রুল কীভাবে ইউজ করে, সেম জিনিস, জাস্ট হচ্ছে আমার প্রত্যেকটার উপরে ইনভার্স হবে, অর্থাৎ 1/R1 এরকম হবে আর কি। আচ্ছা এরপরে আসি কোথায়,
আর থেভনিন ভ্যালু যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, এটা তো আবারও বলছি, ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে আমাদের সিম্পলি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কিল করে দিয়ে আমরা সিরিজ প্যারালাল হিসাবে ক্যালকুলেশন করতে পারবো, রাইট। এরপরে যদি কোনো কোশ্চেনে আমাদের ফর ইনস্ট্যান্স এটা একটা সার্কিট, এগুলো সব কর্নার কেস, এরকম ধরনের ম্যাথ দেখলে যাতে আমরা ঘাবড়াই না যে এই কারণে এরকম একটা সার্কিট যদি দেওয়া থাকে বলে যে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে, তার মানে আমাকে ভি থেভনিন বের করতে হবে, ভি আর থেভনিন বের করতে হবে, রাইট। এখন এরকম সার্কিটে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা হবে, যদি আমরা আর থেভনিন বের করতে চাই, সো আমি এটা দেখে বলে দিতে পারবো না যে এইটা সিরিজে আছে, এইটা প্যারালালি আছে। এই ধরনের সার্কিটগুলোতে আমি চোখের দেখায় দেখে সব কিছু বলতে পারবো না। এরকম একটা জিনিস আমাদের মিডেও আসছিল। এটা নিয়ম হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল সবগুলো সার্কিটটাকে নাম দিতে হবে, মানে সার্কিটের প্রত্যেকটা নোডকে নাম দিতে হবে। অর্থাৎ এইটা যদি এ হয় তাহলে এটাও এ, দেন এটার থেকে এটা হয়ে এটা বি নাম দিলাম, দেন এটার থেকে এখানে আমরা সি নাম দিলাম, এখানে আমরা ডি নাম দিতে পারি। সো এরকম করে আমরা নাম দিব। সো নাম দেওয়ার পরে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল নাম দেওয়ার আগে কি আমাকে বলছে থেভনিন রেজিস্ট্যান্স, মানে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কিল করতে হবে না, সেটাকে কিল করে দিলাম, এটাকে শর্ট সার্কিট বানাইলাম, এটাকে শর্ট সার্কিট বানালাম। এখন আমি নাম দিব, এখন আমরা সবগুলা সোর্স কিল করা শেষ, নাম দিব। তো আমি নাম দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই নাম দেওয়ার পরে আমি এখানে এ বি সি লিখবো সিরিয়ালি। এখন দেখবো, দেখো এর সাথে এ কানেক্টেড, তো এখানে তো কিছু নাই। এর সাথে সি এর মধ্যে একটা 4 ওহম আছে, সো আমি এর সাথে সিতে একটা 4 ওহম দিলাম। এরপরে বি এর সাথে সিতে একটা 4 আছে, সো বি এর সাথে সিতে 4 দিলাম, বি এর সাথে সিতে আরেকটা 4 আছে, 4 দিলাম। আবার এর সাথে বিতে একটা 2 আছে, 2 দিলাম। এখন সার্কিটটা কিন্তু সিম্পলিফাইড হয়ে গেছে। এখন আমি করি সিরিজ প্যারালাল, এই দুটা প্যারালালি আছে, তাহলে কি হবে 2 হয়ে যাবে, 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স। এরপরে এই দুটা কিন্তু সিরিজে আছে, তাহলে টোটালটা কত হবে 4 হবে। এরপরে এই দুটা প্যারালালি আছে, তাহলে টোটালটা হবে 2 ওহম। তাহলে আমার থেভনিন রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এটা কেমনে করতে পারছি, যেহেতু আমার কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, আমাকে এখানে টেস্ট ভোল্টেজ কিছু নেওয়া লাগবে না, আমি সুন্দর মতন সিরিজ প্যারালাল করে ফেলতে পারবো, রাইট। এখন আসছি কিছু বোনাস কোশ্চেনে, যদি আমাদের পরীক্ষাতে কোনো বোনাস কোশ্চেন আসে সেক্ষেত্রে আমাদের যদি বলে ক্যালকুলেট দ্য পাওয়ার এফিসিয়েন্সি অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। সো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে, সো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আমাদের একটা ভি থেভনিন আর আর থেভনিন আমরা ধরো বের করলাম। এই থেভনিন রেজিস্ট্যান্স আর থেভনিন ভোল্টেজ বের করার পর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা পাওয়ার ম্যাক্স বের করতে পারি, রাইট। পাওয়ার ম্যাক্স বের করার পর আমাদের এখানে একটা লোড থাকে, আমরা জানি থেভনিন ভোল্টেজ বা রেজিস্ট্যান্সের ম্যাথে কিন্তু একটা লোড থাকে। সেই লোডের ভ্যালু ধরো 1.6 আছে, লেটস সাপোজ একটা ভ্যালু আছে। এখন আমরা এখান থেকে এই লোডের মধ্যে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে পারবো কিভাবে, এই যে কারেন্ট যদি বের করতে চাই আমরা কিন্তু বের করতে পারবো ইজিলি, যে 1/6 এখানে কত আসে রেজিস্ট্যান্স 1.6, রাইট। সো আমরা ওহমস ল দিয়ে বের করতে পারি, এই দুটো সিরিজে আছে। সো ভি বাই আর দিয়ে আমরা বের করলাম, এটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালুটা। এখন আমাদের ইফিসিয়েন্সি, এটাকে আমরা ইটা বলি, ইফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে পি আউট বাই পি ইন ইন্টু 100%। সো পি আউটপুটটা কত, পি আউটপুটটা হচ্ছে আমাদের পি ম্যাক্সিমাম যেটা, আর পি ইনপুট হচ্ছে আমাদের ভি ইন্টু আই, রাইট। সো ভি ইন্টু আই কত, ভি হচ্ছে আমাদের 6 ভোল্ট, আয়ের ভ্যালু আমরা বের করলাম, দিয়ে আমরা এফিসিয়েন্সিটা ইজিলি বের করতে পারবো 50%। সো এটা হচ্ছে একটা বোনাস কোশ্চেন, সেটা আমরা করতে পারি। যদি আমাদের কোশ্চেনে নর্টনস কারেন্ট বলে, থেভনিনস ভোল্টেজ না বলে নর্টনস কারেন্ট বের করতে বলে, খুবই ইজি, আমাদের থেভনিনই আমরা করব। থেভনিন ভোল্টেজ থেভনিন রেজিস্ট্যান্স করার পর এই দুটাকে ডিভাইড করে দিলে আমরা নর্টনস কারেন্ট পেয়ে যাই। সো আমাদের এমন না যে প্রসেসে কোনো চেঞ্জ করতে হবে, আমরা প্রসেস চেঞ্জ করেও করতে পারি। যদি আমাদের বলে যে অবটেইন দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে নর্টন সার্কিটই যদি আমাদের করতে বলা হয়, ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স আর থেভনিনে না, আর থেভনিন আর আর নর্টন সেম জিনিস, আর থেভনিন যে জিনিস আর নর্টনও সেম জিনিস, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ভোল্টেজে। আমরা যখন নর্টনস দিয়ে আমরা সলভ করি তখন আমরা আইএসসি বের করি, অর্থাৎ আমাদের শর্ট সার্কিট কারেন্টটা বের করি। যখন আমাদের থেভনিন করি তখন আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বের করি। সো আমরা যদি শর্ট সার্কিট কারেন্ট বের করতে চাই, ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে যদি আমাদের একটা নর্টনের সার্কিট থাকে, তাহলে এ আর বি টার্মিনালে আমি কি করব,
ভোল্টেজ বের করতে হলে এইটার ওপেন করে আমরা ভোল্টেজ বের করতাম, কারেন্ট বের করতে হলে জাস্ট সিম্পলি এই আইএসসিটা বের করব। শেষ। এখানে কারেন্ট আমরা কেমনে বের করতে পারি? ইজি, রাইট? এখানে কারেন্ট আমরা বের করতে পারবো না। আমরা যদি সার্কিটটাকে সিম্পলিফাই করা শুরু করি, দেখো এখানে একটা বোঝার বিষয় আছে। আমি যদি এখানে কারেন্টটা বের করতে চাই, আমার এখান পর্যন্ত কারেন্টটা যদি আসে, তারপরে কি কারেন্টটা এই রেজিস্টার দিয়ে যাবে? যাবে তো না, কারণ এখানে ওর একটা ফ্রি রাস্তা আছে, রাইট? এই রেজিস্ট্যান্সটা কিন্তু বাদ চলে যাবে। তারপরে আমি এইদিকে এগুলো ছোট করবো আস্তে আস্তে, মানে এখানে আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, করে 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 ছোট করে আমি এইখানে দাঁড়া করাইলাম। এখন আমি কি করব? এখন আর ছোট করার দরকার নেই, আমি সিম্পলি I1 I2 I3 দিয়ে আমরা বের করতে পারবো। আমরা কিন্তু এটা ছোটও করতে পারতাম, এটাকে আমরা হচ্ছে কারেন্টে নিতাম, তারপরে প্যারালাল করে সোর্স ট্রান্সফরমেশন করে করে ছোট একটা সার্কিট এঁকে তারপর আমরা I3 এর ভ্যালু বের করলে কিন্তু ISC এর ভ্যালু বের হবে, তাই না? I3 আর ISC কিন্তু সেম জিনিস, সেম ডিরেকশনেই আছে। সো এইটাও নর্টনস কারেন্ট যেভাবে বের করতে পারি। আর রেজিস্ট্যান্স বের করার সিস্টেম একদম সেম, আমরা জাস্ট এখানে একটা টেস্ট ভোল্টেজ দিয়ে প্লাস মাইনাস দিয়ে I0 বের করে তারপর আমরা রেজিস্ট্যান্সটা বের করব। ক্লিয়ার? সো এটা গেল। আচ্ছা, সো এখন আমাদের এর পরে যে টপিকটা আসে সেটা পরে আসতেছি।